চলে এলাম প্রবীর প্লাসের 5টার প্রবচন অনুষ্ঠানে। সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি প্রবীর বিশ্বাস শুরু করছি আজকের অনুষ্ঠান। রাহুল গান্ধী যতদিন কংগ্রেসের নেতৃত্ব দেবেন, কংগ্রেসকে জেতানোর ক্ষমতা কারুর নেই। রাহুল গান্ধী যে পলিটিক্স শুরু করেছেন, সে পলিটিক্স পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড কোথাও কাজে লাগে না। আজকে বিভিন্ন রাজ্যে, বড় বড় রাজ্যগুলোতে রাহুল গান্ধীর দল পিছিয়ে আছে। কারণটা কি জানেন? প্রথম কথা, রাজনৈতিক সদিচ্ছার অভাব। রাহুল গান্ধীর রাজনৈতিক সদিচ্ছা কতটা আছে আমরা জানি না। বিহারে যে তিনি আশা জাগালেন, এই যে বিভিন্ন জায়গায় যাত্রা করে, সেই আশাকে জল ঢেলে দিয়ে তিনি চলে গেলেন বিদেশে। এই যে বিভিন্ন সময় তিনি বিভিন্ন আন্দোলন করেন, তারপর হঠাৎ করে বিদেশে চলে যান। মানে তিনি বিদেশে কি করেন, রেস্ট করেন না যোগা করেন না কি করেন, মেডিটেশন করেন, জানি না, কিন্তু তিনি চলে যান। এই যে চলে যাওয়া, রাজনীতিতে যদি কেউ ধরে রাখতে না পারে রাজনীতি, সে রাজনীতি চলবে না, সে রাজনীতি চলে না। তিনি কিছুদিন আন্দোলন করবেন, তারপরে চলে যাবেন। বিজেপিকে দেখুন, তারা একটা ভোট শেষ হওয়ার পরের দিন থেকে কিন্তু তারা পরবর্তী ভোটের জন্য প্রস্তুতি নেয়। তৃণমূল কংগ্রেসেরও সেই গুণটা আছে যে তারা একটা ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী ভোটের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে, এবং সেই ভোটের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে তারা চেষ্টা করে পরবর্তী ভোটে যাতে সেই ভুলভ্রান্তিগুলো না হয়। কংগ্রেসের মধ্যে সেই কালচার দেখেছে। হুজুগে রাজনীতিতে চলবে না। রাহুল গান্ধী যেটা করছেন সেটা হচ্ছে অ্যামেচার পলিটিক্স, অর্থাৎ শখের রাজনীতি। তিনি যেভাবে শৌখিনভাবে রাজনীতি করতে চান, সেই রাজনীতিটা ভারতবর্ষে চলবে না। এখানে লেগে থাকতে হবে মাটির সাথে, মানুষের সাথে। মাটি মানুষের সাথে যদি যোগাযোগ না থাকে, তাহলে কিন্তু সেই রাজনীতি বেশি দিন চলবে না, চলছেও না। বিহারের অবস্থা দেখুন, যে প্রত্যাশা জাগিয়ে তেজস্বী যাদব এবং কংগ্রেস এগিয়েছিল, সেই প্রত্যাশার ফানুস কেমন ফুটো হয়ে যেতে বসেছে। আর বিহার যদি কংগ্রেস কোনো রকমে, কংগ্রেস এবং তেজস্বী যাদব কোনো রকমে যদি বিজেপি এনডিএ গভর্নমেন্টকে হারিয়ে দিতে পারে বা পারত, তাহলে কিন্তু দেশের পরিস্থিতিটাই বদলে যেত। তারা করেননি, সদিচ্ছার অভাব। তিনি কিছুদিন রাজনীতি করলেন, আমরা দেখলাম যখন সিঙ্গু বর্ডারে কৃষকেরা আন্দোলন করছিলেন, তিনি সেই আন্দোলনে গেলেন, তাদের সমব্যথী হলেন, ট্রাক্টর নিয়ে পর্যন্ত পৌঁছে গেলেন সংসদ ভবনে। যদিও এগুলো পলিটিক্যাল স্টান্ট ছাড়া কিছু না, তবুও তিনি খবর হলেন, শিরোনাম হলেন। তারপরে তাকে আর খুঁজে পাওয়া গেল না। তিনি বোমা ফাটালেন, একটার পর একটা বোমা ফাটালেন ভোটার লিস্ট নিয়ে। ভোট চোর, গদ্দি চোর, এই যে স্লোগান, সারা ভারতবর্ষ আন্দোলিত হলো, কিন্তু যিনি স্লোগানটা দিলেন তিনি হাওয়া, তিনিই নেই। ভোট চোর, গদ্দি চোর আন্দোলনটা স্তীমিত হয়ে গেল। যে আন্দোলনকে ভিত্তি করে বিজেপি গভর্নমেন্টকে সরিয়ে দেওয়া যায়, সেই আন্দোলনটা থেকেই তিনি হঠাৎ মুখ ফিরিয়ে চলে গেলেন বিদেশে। ঠিক বিহার ভোটের আগে, যখন বিহার ভোটের সময় তাকে মাটি কামড়ে পড়ে থাকা উচিত ছিল বিহারে, সেই সময়টা তিনি চলে গেলেন বিদেশে। এইভাবে রাজনীতি করতে থাকলে মানে কংগ্রেসের আগামী 100 বছরও ফিরে আসা সম্ভব না, 100 বছরেও সম্ভব না। মানে কংগ্রেসকে হারানোর জন্য বিজেপির দরকার হয় না, পশ্চিমবাংলায় তৃণমূলের দরকার হয় না, রাহুল গান্ধী একাই যথেষ্ট। কংগ্রেসকে জেতানোর যে মানসিকতা, কংগ্রেসকে লড়াকু কংগ্রেস তৈরি করার যে মানসিকতা, সেটা রাহুল গান্ধীর মধ্যে নেই। তিনি নিজের হয়তো একটা লার্জার দ্যান লাইফ পোর্ট্রেট বানাতে পেরেছেন। তিনি নিজের এমন একটা ছবি বানিয়েছেন যে তিনি মোদির প্রায় সমকক্ষ। তার জনপ্রিয়তা গ্রাফ হু করে বাড়ছিল, কিন্তু তারপর হঠাৎ করে তিনি ভ্যানিশ হয়ে যান। সিঙ্গু বর্ডারে যখন কৃষকরা আন্দোলন করলো, তারপরে তিনি আন্দোলনে যোগ দিলেন, তারপরে চলে গেলেন বিদেশে মেডিটেশন করতে। এই যে রাজনীতি, এই রাজনীতিগুলো ভারতবর্ষে অচল। প্রত্যেকটা নির্বাচনকে সমান গুরুত্ব দিয়ে দেখে সেখানে লেগে থাকতে হবে। রাহুল গান্ধীকে যদি মানে তার স্বপ্ন পূরণ করতে হয় প্রধানমন্ত্রী হওয়ার, তাহলে মাটির কাছে থাকতে হবে, মানুষের কাছে থাকতে হবে, রাত দিন 7 দিন 24 ঘন্টা। তিনি সেটা করতে পারবেন না, কারণ তিনি যেভাবে মানুষ হয়েছেন, তিনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো নন যে তিনি দুধ বিক্রি করেছেন, তারপরে প্রাইভেট স্কুলে পড়িয়েছেন, একদম স্ট্রিট ফাইটার। রাহুল গান্ধী স্ট্রিট ফাইটার নন, তিনি অ্যামেচার পলিটিশিয়ান। এই অ্যামেচার পলিটিক্স দিয়ে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত সফল হয়নি, আগামী দিনেও হবে না। ভারতবর্ষের রাজনীতিটা এমনই যে এইখানে মানুষ দেখতে চায় আপনি তার পাশে কতটা আছেন, তারপর মানুষ আপনাকে বিশ্বাস করবে। আর তা না হলে ধর্মের জিগির তুলতে হবে, যেটা বিজেপি করে। বিজেপি তো পশ্চিমবাংলায় কোনো মানে গণ আন্দোলনে নেই, মানুষের পাশে নেই, কিন্তু তবুও তারা 38% ভোট পেয়ে যায় শুধু ওই ধর্মের জিগির তুলে।
এইরকম কিছু একটা করতে হবে, হয় ধর্মের জিগির তুলতে হবে, আর না হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একদম লড়াকু নেতা হয়ে নামতে হবে রাহুল গান্ধীকে। কিন্তু তিনি সেটা করবেন, কোনোটাই করবেন বলে মনে হয় না। কারণ কংগ্রেস ধর্মের রাজনীতি করবে না আমরা জানি, তারা সাম্প্রদায়িক দল নয়, এটাও জানি। কিন্তু এই যে লেগে থেকে রাজনীতি করা, সেই লেগে থেকে লাগাতার লেগে থেকে রাজনীতি করা, এটা রাহুল গান্ধীর ধাতেই নেই। ফলে কংগ্রেসকে তিনি একার হাতে ডোবাচ্ছেন এবং দায়িত্ব নিয়ে ডোবাচ্ছেন। রাহুল গান্ধী যতদিন বিরোধী দলনেতা থাকবে বা এনডিএ জোটের মুখ হয়ে থাকবে, ততদিন রাহুল গান্ধী মানে বিজেপিকেই আসলে সহায়তা করে যাবে, পরোক্ষভাবে বিজেপিকেই তিনি সহায়তা করে যাচ্ছেন। আজকে রাহুল গান্ধী যদি এই যে তার যাত্রা করলেন, যাত্রার পর তিনি যদি একদম মাটি কামড়ে বিহারে পড়ে থাকতেন, আজকে বিহারে কিন্তু বিজেপি এনডিএর অবস্থা খুব একটা ভালো না। একদম কাঁটায় কাঁটায় লড়াই। সেই কাঁটায় কাঁটায় লড়াইটাকে নিশ্চিত জেতার পথে নিয়ে যেতে পারতেন রাহুল গান্ধী, তিনি সেটা করলেন না। এছাড়া দেখুন, তামিলনাড়ুর মতন বড় রাজ্যে বিজেপি নেই, পশ্চিমবাংলার মতন বড় রাজ্যে বিজেপি নেই, যেখানে বেশি বেশি আসন আছে সেখানে কংগ্রেস নেই। তামিলনাড়ুতে কংগ্রেস নেই, পশ্চিমবাংলায় কংগ্রেস নেই, যদি বিজেপিও নেই। আমি এটা বলতে বাধ্য যে তামিলনাড়ু বা পশ্চিমবাংলায় বিজেপিও প্রায় শেষের পথে। ফলে এই যে এই দুটো দল এখানে নেই একটা কারণে, এইখানকার মানুষ অনেকটা অসাম্প্রদায়িক চিন্তাভাবনা এবং ধর্মের উপরে উঠে রাজনীতিটা বোঝেন, করেন। রাহুল গান্ধীর উচিত ছিল যেটা, সেটা তিনি করেননি। রাহুল গান্ধীর যেগুলো করণীয় সেটা তিনি করেননি। তারপরেও তিনি প্রত্যাশা করেন তিনি ইন্ডিয়া জোটের মাথা হয়ে থাকবেন। ইন্ডিয়া জোটের মাথা করে দেওয়া উচিত তো মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইন্ডিয়া জোটের প্রধান যদি মমতা বন্দ্যোপাধ্যায় হন, তিনি কিন্তু প্রমাণ করে দেখিয়েছেন বারবার। রাহুল গান্ধী এটা প্রমাণ করতে পারেননি যে তিনি বিজেপিকে হারাতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রমাণ করে দেখিয়েছেন তিনিই পারেন বিজেপিকে হারাতে, তিনিই পারেন বিজেপিকে রুখতে। সেই মমতা ব্যানার্জিকে যখন ইন্ডিয়া জোটের প্রধান করার চিন্তা ভাবনা হলো, সবার আগে বেঁকে বসলো এই রাহুল গান্ধীর দল। রাহুল গান্ধীকে তারা লার্জার দ্যান লাইফ ভগবান তুল্য মনে করেন, ভালো কথা, করুন, কিন্তু বাস্তবতাটা তো মানতে হবে, বাস্তব পরিস্থিতিটা তো বুঝতে হবে। সেই বাস্তব পরিস্থিতি থেকে অনেক দূরে গিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের কোনো জায়গায় সেভাবে দিলেন না। প্রশ্ন তোলা হলো ইন্ডিয়া জোটের মধ্যেই, ভেতরে ভেতরে নেতারা প্রশ্ন করলেন মমতা বোধহয় বিজেপির সাথে কোনো সাঁঠগাঁঠ করে আছে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধিতা তার মতন করে বিজেপি বিরোধিতা আর কেউ করতে পারেনি। সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি লড়াকু নেত্রী, যিনি স্ট্রিট ফাইটার এবং মহিলা, তাকে যদি সামনে আনা যেত, তাহলে হয়তো আজকে ইন্ডিয়া জোটের পরিস্থিতিটা একেবারে অন্যরকম দেখতে পেলাম আমরা। কিন্তু সদিচ্ছা নেই কংগ্রেসের। কংগ্রেসের কোনো সদিচ্ছা নেই ইন্ডিয়া জোটকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার। কংগ্রেসের কোনো সদিচ্ছা নেই বিহারের ভোট জেতার। কংগ্রেসের কোনো সদিচ্ছা নেই বাংলায় সংগঠন করার, তামিলনাড়ুতে সংগঠন করার। ফলে যা হবার তাই হচ্ছে। রাহুল গান্ধী নিজের হাতে কংগ্রেসটাকে শেষ করছে। তিনি যতটা কংগ্রেসকে ওপরের দিকে তুলছেন, ঠিক পরের দিন ততটাই কিন্তু আবার টেনে নামিয়ে দিচ্ছে। এটা শুধু তার ব্যক্তিগত আচার আচরণের জন্য। এইটা তাকে কিন্তু এখান থেকে সরে আসা দরকার। যে কোনো রাজনীতিবিদের, যদি আপনি বিরোধী দলের রাজনীতিবিদ হন, তাহলে আপনাকে লাগাতার 24 ঘন্টা মানুষের পাশে থাকার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে থাকতে হবে। সেটা যদি না পারেন, আজকে কংগ্রেসের যে হাল সারা দেশে হয়েছে, সে যে কোনো দলের সেটা হতে পারে। আমাদের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। আপনাদের সাথে দেখা হবে রাত 8টার এক্স ফ্যাক্টরে। সকলে ভালো থাকবেন। নমস্কার।